আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো। আজকে আমাদের রসায়নের শক্তি বিজ্ঞানের পঞ্চম ক্লাস এবং এটি এই অধ্যায়ের শেষ ক্লাস। আমি কামরুন নাহার, সহকারী অধ্যাপক, রসায়ন, সরকারি তিতুমির কলেজ, ঢাকা। আসো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা বলব তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়া সম্পর্কে। তাপ উৎপাদী বিক্রিয়াকে বলা হয় এক্সোথার্মিক রিঅ্যাকশন। এটি তোমরা পুরো পরিচিত। তারপর বলি যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপ শক্তির উৎপন্ন হয় এবং বিক্রিয়া অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পায় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে। যেমন গ্রাফাইট অক্সিজেনে পুড়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয় এবং সে সময়ে 395.4 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তাহলে কি বিক্রিয়া হলো? কার্বন গ্রাফাইট অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস। এখানে ডেলেজে পরিবর্তন হয় -395.4 কিলোজুল। এক্ষেত্রে ডেলেজ হলো বিক্রিয়ার তাপ পরিবর্তন। এর ঋণাত্মক মান দ্বারা তাপ উৎপাদন বোঝানো হয়। এরপর আসো আমরা তাপহারী বিক্রিয়া সম্পর্কে জানি। তাপহারী বিক্রিয়াকে বলা হয় ইংরেজিতে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপ শক্তি শোষিত হয় এবং বিক্রিয়া অঞ্চলে তাপমাত্রা হ্রাস পায় তাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। একটি উদাহরণ দিলে বিষয়টা তোমরা বুঝতে পারবা। যেমন গ্যাসীয় হাইড্রোজেন ও কঠিন আয়োডিনের বিক্রিয়ায় 52 কিলোজুল তাপ শোষিত হয়ে গ্যাসীয় হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হয়। তাহলে কি হলো? হাইড্রোজেন গ্যাসীয় এবং আয়োডিন সলিড বিক্রিয়া করে কি উৎপন্ন হলো? গ্যাসীয় হাইড্রোআয়োডিক অ্যাসিড। এখানে দেখো ডেলএইচ প্লাস মানে ডেলএইচ ধনাত্মক মান দ্বারা তাপ শোষণ বোঝানো হয়েছে। আসো এখন আমরা জানবো গঠন তাপ বা গঠন এনথালপি। এনথালপি অর ফরমেশন। এক মোল পরিমাণ কোনো যৌগ তার উপাদান মৌলসমূহ হতে উৎপাদনকালে যে পরিমাণ এনথালপি পরিবর্তন ঘটে তাকে ওই যৌগের গঠন তাপ বা সংঘটন বা গঠন এনথালপি বলে। বিক্রিয়াটি প্রমাণ তাপমাত্রা ও চাপে করা হলে যে এনথালপি পরিবর্তন হয় তাকে প্রমাণ সংঘটন তাপ বলা হয়। এখানে উল্লেখ্য যে কোনো পদার্থকে এর উপাদান মৌল থেকে তৈরি করা হলে সেখানে তাপ উৎপাদিত হয়, অর্থাৎ সংঘটন বিক্রিয়া সাধারণত তাপোৎপাদী বিক্রিয়া। একটি পদার্থের প্রমাণ সংঘটন তাপকে আমরা টেলএইচ নট নিচে ফরমেশন দ্বারা প্রকাশ করি। এখন একটি উদাহরণ দিলে তোমার বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবা। যেমন 298.15 কেলভিন তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডল বা 101.325 কেপি চাপে কার্বন ও অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছে। কার্বন প্লাস অক্সিজেন সমান কার্বন ডাই অক্সাইড। এখানে বিক্রিয়া এনথালপি -395.51 কিলোজুল। এখন বিক্রিয়া এনথালপি পরিবর্তন বা বিক্রিয়া এনথালপি সমান কার্বন ডাই অক্সাইড এর গঠন এনথালপি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের গঠন এনথালপি মাইনাস ফরমেশন অফ কার্বন ডাই অক্সাইড ফরমেশন অফ অক্সিজেন। মৌল অবস্থায় কার্বন এবং হাইড্রোজেনের মান 0, অতএব আমরা পেলাম কি H কার্বন ডাই অক্সাইড প্রমাণ অবস্থায়। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে বিক্রিয়া এনথালপি হতে বিক্রিয়া গঠন এনথালপি নির্ণয় করতে পারলাম। এরপর আমরা জানবো দহন তাপ বা দহন এনথালপি, হিট অফ কম্বাসন বা এনথালপি অফ কম্বাসন। কম্বাসন মানে তোমরা বুঝতে পারছো যে অক্সিজেনে পুরানো বা দহন বিক্রিয়া। তাহলে সংজ্ঞা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি কোন নির্দিষ্ট তাপমাত্রায় এক বায়ু চাপে কোন মৌল বা যৌগের এক মোলকে অক্সিজেনে দহন করলে তাপের যে পরিবর্তন হয় তাকে ওই পদার্থের দহন তাপ বা দহন এনথালপি বলে। প্রমাণ অবস্থায় দহন ঘটলে প্রাপ্ত দহন তাপ প্রমাণ দহন
তাপ বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন মিথেনকে সম্পূর্ণরূপে অক্সিজেন পোড়ালে কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন হয়। এখানে মিথেনের দহন তাপ -890.35 কিলোজুল, কিন্তু দহনে উৎপন্ন পানি যদি উচ্চ তাপমাত্রার দরুন তরল অবস্থার পরিবর্তে গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়, তবে সেক্ষেত্রে দহন তাপের মান কিছুটা কমে 852.8 কিলোজুল হয়। একে নির্মূল প্রকাশ করা যায় মিথেন প্লাস অক্সিজেন সমান সমান কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এখানে তাপমাত্রা সামান্য কম, ΔH সমান -852.28 কিলোজুল। সুতরাং আমরা বুঝতে পারলাম দহন তাপ বা দহন এনথালপি পদার্থের ভৌত অবস্থার উপর নির্ভরশীল। এখন আমরা জানবো প্রশমন তাপ বা প্রশমন এনথালপি। এটাও তোমাদের পরিচিত। আজকে ক্লাসটি আসলে তোমাদের পুরো পরিচিত, তা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কোন নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল হাইড্রোজেন আয়নকে ক্ষার দ্বারা অথবা 1 মোল হাইড্রোক্সাইড আয়নকে অ্যাসিড দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত করতে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে প্রশমন তাপ বা প্রশমন এনথালপি বলে। আমরা আরেকটু অন্যভাবে বলার চেষ্টা করি, একটি অ্যাসিডকে একটি ক্ষার দ্বারা প্রশমন করে 1 মোল পানি উৎপন্ন করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে প্রশমন তাপ বা প্রশমন এনথালপি বলে। প্রশমন তাপ সব সময় ঋণাত্মক, অর্থাৎ প্রশমন সময় তাপের উৎপাদন ঘটে। শক্তিশালী অম্ল বা ক্ষারের জন্য এই মান হচ্ছে -57.34 কিলোজুল এবং দুর্বল অম্ল বা ক্ষারের জন্য উৎপন্ন মান -57.34 কিলোজুল অপেক্ষা কম হয়। একটি উদাহরণ দিয়ে তাহলে তোমরা বুঝতে পারবা, যেমন 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লৌহ দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করলে 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয়। বিক্রিয়াটিকে আমরা লিখতে পারি কিভাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো সোডিয়াম ক্লোরাইড যোগ পানি -57.34 ডিগ্রি, মাইনাস দ্বারা এখানে তাপ উৎপাদন বোঝানো হয়েছে। তাহলে তোমরা বুঝলা যে সকল তীব্র অ্যাসিড তীব্র ক্ষারে প্রশমন তাপ ধ্রুবক এবং তার মান হচ্ছে -57.34। এসো এখন আমরা এটি প্রমাণ করার চেষ্টা করি। প্রমাণের জন্য আমরা প্রথমে বলতে পারি, অম্ল ক্ষারকের আয়নিক তত্ত্ব অনুযায়ী সকল তীব্র অ্যাসিড তীব্র ক্ষারক জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়। তাহলে বিক্রিয়া কি লিখতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটন আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে কি উৎপন্ন করে, সোডিয়াম ও হাইড্রোক্সাইড আয়ন। তাহলে সম্পূর্ণ বিক্রিয়াটি কি হবে, প্রোটন প্লাস ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম প্লাস ক্লোরাইড সমান পানি। তাহলে আমরা কি বলতে পারি, এখন প্রশমনের ফলে উৎপন্ন লবণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য বিদায় ইহা জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে, অর্থাৎ প্রশমনের পূর্বে ও পরে সোডিয়াম ক্লোরাইডের কোনো পরিবর্তন হয় না। তাহলে উভয় পক্ষ থেকে সমান জিনিস বাদ দিলে আমরা কি পাই, প্রোটন এবং প্রোটন প্লাস হাইড্রোক্সাইড পানি। প্রোটন প্লাস হাইড্রোক্সাইড পানি, এটি হচ্ছে প্রকৃতপক্ষে এই বিক্রিয়ার এনথালপি পরিবর্তন। যেহেতু সকল তীব্র অ্যাসিডের এক মোলে একই পরিমাণ প্রোটন থাকে, কাজে একে প্রশমিত করার জন্য প্রয়োজনীয় হাইড্রোক্সাইড আয়নের সংখ্যাও সকল ক্ষেত্রে একই থাকে, অর্থাৎ সকল তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের মধ্যে প্রকৃত এই বিক্রিয়া হচ্ছে প্রোটন প্লাস পানি অনুষ্ঠিত হয়। সুতরাং আমরা বলতে পারি সকল তীব্র অ্যাসিড সকল তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক হবে এবং তার মান -57.34। এখন আমরা দেখি, আসো মৃদু অ্যাসিড এবং ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক হয় না কেন। অম্ল ক্ষারের আয়নিক ধারণা অনুযায়ী সকল তীব্র অ্যাসিড তীব্র ক্ষারক দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়, কিন্তু অ্যাসিড বা ক্ষারের যদি কোনো একটি দুর্বল প্রকৃতি হয় অথবা উভয় যদি মৃদু হয়, প্রসারিত মানের তাপের মান 57.34 কিলোজুল থেকে স্থির থাকবে না। একটি উদাহরণ দিলেই তোমরা বিষয়টি বুঝতে পারবা। 1 মোল অ্যাসিডিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করলে প্রসারিত তাপের মান 2.2 কিলোজুল পরিমাণ কমে যায়। এর কারণ অ্যাসিডিক দ্রবণ সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না।
যেহেতু অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু অ্যাসিড, এটি আংশিক বিয়োজিত হয়ে দেখো অ্যাসিড আংশিক বিয়োজিত অ্যাসিটেট আয়ন ও প্রোটন উৎপন্ন করে। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র তড়িৎ বিশ্লেষণ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড আয়ন। এখানে বিক্রিয়া হচ্ছে প্রোটন প্লাস পানি উৎপন্ন হচ্ছে। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র অ্যাসিড, তাই এর সম্পূর্ণ বিয়োজনের ফলে সৃষ্ট OH আয়ন অ্যাসিটিক অ্যাসিডের অসম্পূর্ণ বিয়োজনের দ্বারা সৃষ্ট প্রোটনকে কখনোই প্রশমিত করে। তখন এই অ্যাসিটিক অ্যাসিড পুনরায় বিয়োজিত হয়ে আবার প্রোটন উৎপন্ন করে। সুতরাং সাম্যতা পুনরায় প্রতিষ্ঠিত হয়। সুতরাং আমরা কি বলতে পারি, অ্যাসিটিক অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত না হওয়া পর্যন্ত উভয় বিক্রিয়ায় পাশাপাশি অগ্রসর থাকে। অতএব অ্যাসিটিকের বিয়োজনে কিছু শক্তি প্রয়োজন হয়। এই কারণে সুষম তাপের মান প্রায় 2.2 কিলোজুল কমে গিয়ে -55.14 কিলোজুল হয়। নিশ্চয় তোমরা বিষয়টি বুঝতে পারলে। এখন আমরা জানব দ্রবণ তাপ বা দহন এনথালপি সম্পর্কে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকে 1 মোল দ্রবকে দ্রবীভূত করে যদি দ্রবণ প্রস্তুত করা হয় এবং তাতে যদি আরো দ্রাবক যোগ করেও তাপীয় অবস্থার কোনো পরিবর্তন ঘটানো না যায়, তাকে ওই দ্রবণ প্রস্তুত করতে যে তাপের পরিবর্তন ঘটে তাকে আমরা বলি ওই দ্রবের দ্রবণ তাপ। একটি উদাহরণ দিলে বুঝি। আমাদের পরিচিত উদাহরণ পানি। উদাহরণ হিসেবে বলতে পারি 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসে 250 সিসি পানি যুক্ত করলে 1650 ক্যালোরি তাপ উদ্ভূত হয়। আরো 250 সিসি পানি যোগ করলে 450 ক্যালোরি তাপ বিযুক্ত হয়। আরো 500 সিসি পানি যোগ করলে 300 ক্যালোরি তাপ বিমুক্ত হয়। সুতরাং আমরা কি বলতে পারি, 1 লিটার পানি যোগে দ্রবণটিকে লঘু করলে 150 তাপ নির্গত হয়। এরপর দ্রবণটিকে আরো লঘু করলে এর তাপীয় অবস্থার কোনো বিশেষ পরিবর্তন হয় না। সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ তাপ 16500 যোগ 450 যোগ 300 যোগ 150 সমান 17400 ক্যালোরি। একে মোট দ্রবণ তাপও বলা হয়। এরপর আমরা জানব বাষ্পীকরণ এনথালপি বা বাষ্পীকরণ তাপ সম্পর্কে। মানে বাষ্প পরিণত করতে হবে। এক বায়ু চাপে 1 মোল পরিমাণ কোনো পদার্থকে এর স্ফুটনাঙ্কে রেখে বাষ্পীভূত করতে যে তাপের পরিবর্তন ঘটে তাকে ওই পদার্থের বাষ্পীকরণ এনথালপি বলে। যেমন আমাদের পরিচিত উদাহরণ পানির বাষ্পীকরণ এনথালপি পরিবর্তনকে আমরা নিম্নরূপে দেখাতে পারি। পানি লিকুইড গ্যাস 273 ডিগ্রি কেলভিন হিট দিলে কি হয়ে গেল, পানি গ্যাসীয় অবস্থায় এনথালপি পরিবর্তন সমান 41.09 কিলোজুল পার মোল। এরপর আমরা জানব বিয়োজন তাপ বা বিয়োজন এনথালপি, হিট অফ কম্পোজিশন or এনথালপি অফ ডিকম্পোজিশন। 1 মোল যৌগকে তার উপাদান মৌলে বিয়োজিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বিয়োজন তাপ বা বিয়োজন এনথালপি বলে। বিয়োজন বিক্রিয়ায় যৌগের উপাদান মৌলের মধ্যে অবস্থিত বন্ধন ভেঙে যায়, ফলে বিয়োজন বিক্রিয়ায় তাপ সূচিত হয়। বিয়োজন বিক্রিয়ার একটি উদাহরণ হলো পানি লিকুইড হাইড্রোজেন গ্যাস প্লাস হাফ অক্সিজেন ΔH প্লাস 285.85 কিলোজুল। এখানে প্লাস দ্বারা আমরা তাপহারী বিক্রিয়া সম্পর্কে বুঝতেছি। এরপর আমরা জানব ঊর্ধ্বপতন তাপ বা ঊর্ধ্বপতন এনথালপি সম্পর্কে। ঊর্ধ্বপতনের সংজ্ঞা তোমাদের নিশ্চয় মনে আছে। কোন পদার্থকে সরাসরি কঠিন অবস্থা থেকে বাষ্প অবস্থা পরিবর্তন করাকে বলা হয় ঊর্ধ্বপতন। তাহলে ঊর্ধ্বপতন এনথালপি কি হবে, 1 মোল পরিমাণ কোন কঠিন পদার্থকে তার গলনাঙ্ক নিচে তাপমাত্রা সরাসরি বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে পদার্থটির ঊর্ধ্বপতন তাপ বা ঊর্ধ্বপতন এনথালপি বলা হয়। একে WSUV দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত সমযোজী যৌগগুলি ঊর্ধ্বপতন ঘটে, যেমন আয়োডিন, ন্যাপথলিন, নিশাদল
ইত্যাদি উদ্যোপাদিত হয়। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? বলা যায় 1 মোল কঠিন আয়োডিনকে সরাসরি বাষ্পে পরিণত করতে উদ্যোপাদন এনথালপি মান হচ্ছে 62.39 কিলোজুল পার মোল। তাহলে আমরা কি লিখতে পারি? আয়োডিন সলিড সমান সমান 2 আয়োডিন গ্যাস এবং হিট অফ সাবলিমেশন del H সাবলিমেশন সমান সমান 63.39 কিলোজুল পার মোল। এরপর আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানবো, সেটি হচ্ছে অধঃক্ষেপণ তাপ বা অধঃক্ষেপণ এনথালপি। মানে নিচের দ্রবণে অধঃক্ষেপ করতে যে এনথালপি পরিবর্তন হয় তাকে বলা হয় অধঃক্ষেপণ এনথালপি। কোনো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কোনো পদার্থের 1 মোল অধঃক্ষেপ করতে যে পরিমাণ এনথালপি পরিবর্তন হয় তাকে ওই পদার্থের অধঃক্ষেপণ এনথালপি বা অধঃক্ষেপণ তাপ বলে। যেমন সিলভার ক্লোরাইডের দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইড অধঃক্ষেপ করে, সেই সাথে কিছু তাপ উৎপন্ন হয়। উদাহরণ হিসেবে কি বললাম? 1 মোল 143.32 কিলোজুল সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে যে তাপ উৎপন্ন হয় তাকে সোডিয়াম ক্লোরাইডের অধঃক্ষেপণ এনথালপি বা অধঃক্ষেপণ তাপ বলে। এরপর আমরা জানবো দহন তাপ বা গলন এনথালপি সম্পর্কে। মানে বুঝতে পারতেছো যে বলতে যে তাপের পরিবর্তন হয় সেটা হচ্ছে গঠন এনথালপি, গলন এনথালপি। 1 মোল কঠিন পদার্থ থেকে তরলে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় গলন তাপ। যেমন বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে পানিতে পরিবর্তন হলো। এখানে আমরা কি পাই? এখানে আমরা গলন তাপ পাই +6 কিলোজুল। এক্ষেত্রে বরফের গলন তাপ বা গলন এনথালপি 6 কিলোজুল। এরপর আমরা জানবো পরমাণুকরণ তাপ বা পরমাণুকরণ এনথালপি সম্পর্কে। মানে পরমাণুতে পরিণত করতে যে তাপের পরিবর্তন হয় সেটাই। তাহলে কিভাবে আমরা বলতে পারি? উপাদান চাপ ও তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় এক পরমাণু সমপরিমাণ অণুকে তাপ প্রয়োগ করে একটি পরমাণুতে পরিণত করতে যে তাপের পরিবর্তন হয় তাকে বলা হয় পরমাণুকরণ তাপ। যেমন ফ্লুরিন অণুকে ফ্লুরিন গ্যাসে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় ফ্লুরিনের পরমাণুকরণ এনথালপি। এর মান হচ্ছে +79.1 কিলোজুল পার মোল। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে যাচ্ছি, সেটা হচ্ছে ল্যাটিন শক্তি বা ল্যাটিন এনথালপি। এটাই তোমাদের পরিচিত। আসলে আজকে ক্লাসটি পুরোটা তোমাদের পরিচিত, শুধু তোমাদের মনে করে দেওয়ার জন্য আমি ক্লাসটি নিচ্ছি। কঠিন আয়নিক যৌগগুলি সাধারণত স্থায়ী হয়ে থাকে, কারণ এদের অনুষ্ঠিত ঋণাত্মক ও ধনাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বিদ্যমান। এই আকর্ষণের শক্তি হলো যৌগের ল্যাটিস শক্তি। সুতরাং 1 মোল কঠিন স্ফটিক থেকে তার উপাদান মৌলসমূহকে গ্যাসীয় আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণই হলো ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথালপি। যেমন কোন মেটালকে আমরা যোগের ক্ষেত্রে ল্যাটিস শক্তি নিম্নরূপে বিভক্ত করি। Ms ভেঙে মেটাল হলো যোগ হ্যালাইড আয়ন হলো। সোডিয়াম ক্লোরাইডের মান হলো 769 কিলোজুল। কাজেই এই উপাদানদ্বয়কে গ্যাসীয় সোডিয়াম ও ক্লোরাইডে পরিণত করতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম 759 কিলোজুল তাপের প্রয়োজন হয়। এরপর আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বন্ড এনথালপি বা বন্ড এনার্জি বা বন্ধন এনথালপি বা বন্ধন শক্তি। গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় কোনো পদার্থের 1 মোল পরিমাণে বিদ্যমান কোন নির্দিষ্ট বন্ধনকে মুক্ত পরমাণু বা মূলকে পরিণত করতে যে পরিমাণ গড় শক্তি প্রয়োজন হয় তাকে ওই পদার্থের বন্ধন শক্তি বা বন্ধন এনথালপি বলে। যেমন XY যৌগে XY বন্ধন ভেঙে মুক্ত X ও Y পরিণত করতে প্রয়োজনীয় শক্তি নিম্নরূপে লেখা যায়। XY গ্যাস ভেঙে যে
এক্স গ্যাসীয় অবস্থা, ওয়াই গ্যাসীয় অবস্থা, ডি এনার্জি উৎপন্ন হলো। ডি হচ্ছে বন্ধন শক্তি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি কার্বন ডাই অক্সাইডের বন্ধন শক্তি সিএস এর বিয়োজন শক্তি ডিভাইড বাই 4। এখন আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানবো, বন্ধন এনথালপির সাথে বিক্রিয়া এনথালপির সম্পর্ক। একটা নির্দিষ্ট বন্ধন শক্তি প্রায় সকল যৌগের সমান। এর উপর ভিত্তি করে যে কোনো যৌগের ক্ষেত্রে বিক্রিয়কের বন্ধন শক্তি থেকে উৎপাদের বন্ধন শক্তি বিয়োগ করলে বিক্রিয়া এনথালপি হিসাব করা যায়। এই পদ্ধতি মূলত সমযোজী বন্ধন বিশিষ্ট গ্যাসীয় বিক্রিয়কের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এখন আমরা জানবো এই বন্ধন এনথালপি গণনা, ক্যালকুলেশন অফ বন্ড এনথালপি। যে যৌগের বন্ধন এনথালপি গণনা করা হবে তার গঠন এনথালপি এবং বন্ধন গঠনকারী মৌলগুলোর পরমাণুকরণ এনথালপির ব্যবহার করে বন্ধন এনথালপি গণনা করা যায়। একটি যৌগে একাধিক একজাতীয় বন্ধন থাকলে, যেমন মিথেন CH4 ক্ষেত্রে বন্ধন রয়েছে 4টি, সেক্ষেত্রে গড় বন্ধন শক্তি হিসাব করা হয়। একে কিভাবে হিসাব করা হয়? গড় বন্ধন এনথালপি বিয়োজন এনথালপি ভাগ বন্ধন সংখ্যা। আবার বিয়োজন এনথালপি সমান উদ্যাপতন এনথালপি প্লাস পরমাণুকরণ এনথালপি মাইনাস গঠন এনথালপি। সুতরাং আমরা কি পেলাম? আমরা পেলাম বন্ধন এনথালপি সমান হচ্ছে উদ্যাপতন এনথালপি প্লাস পরমাণুকরণ এনথালপি মাইনাস গঠন এনথালপি ডিভাইড বাই বন্ধন সংখ্যা। একটি উদাহরণ দিলে এই বিষয়টি তোমরা বুঝতে পারবা। এখানে মিথেন CH4 বন্ধন শক্তি বন্ধন হিসাব করা হলো। প্রথমে কি বিক্রিয়া ঘটে? সি গ্রাফাইট থেকে কার্বন গ্যাস হলো। উদ্যাপতন এনথালপি ΔH 716.68 কিলোজুল পার মোল। 2 নম্বর হাইড্রোজেন গ্যাস থেকে হাইড্রোজেন মৌলিক অবস্থায় গেল, পরমাণু এনথালপি ΔH 2 গুণিত 436 মানে হচ্ছে 872 কিলোজুল পার মোল। আবার এরপর কি বিক্রিয়া হলো? হাইড্রোজেন গ্যাস গ্রাফাইট মিলে মিথেন তৈরি হলো। এখানে গঠন এনথালপি ΔH ফরমেশন মাইনাস 74.846 কিলোজুল। অতএব আমরা এখন কি করি? আমরা পাই এখন CH এর বিয়োজন শক্তি বা এনথালপি পরিবর্তন, মিথেন ভেঙে কি হলো? কার্বন আর 4টা হাইড্রোজেন। তাহলে কি পেলাম? CH এর বিয়োজন শক্তি প্লাস বিয়োজন এনথালপি উদ্যাপতন এনথালপি যোগ পরমাণুকরণ এনথালপি মাইনাস গঠন এনথালপি। এখন বিয়োগ দিলে আমরা পাই, এই মান থেকে পাই 166.53 কিলোজুল প্লাস মোল। তাহলে আমরা কি পাবো এখন? CH বন্ধনের শক্তি বা এনথালপি বিয়োজন এনথালপি ভাগ বন্ধন সংখ্যা। বিয়োজনের মান আমাদের কত? 166.53 ভাগ 4, 4টি বন্ধন বিদ্যমান। অতএব তাহলে আমরা পেলাম 515.58 কেজি পার মোল। এভাবে আমরা মিথেন থেকে কার্বন হাইড্রোজেনের সাহায্যে বন্ধন এনথালপি হিসাব করলাম। এতক্ষণ আমরা পড়লাম বিভিন্ন ভৌত রাসায়নিক বিক্রিয়ায় এনথালপি পরিবর্তন। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এই যে তাপ রসায়ন পড়তেছি, তাপ রসায়নের দুটি সূত্র রয়েছে। একটা সূত্র হচ্ছে ল্যাপ্লাসের সূত্র, একটি হচ্ছে হ্যাসির সূত্র। প্রথমে আমরা ল্যাভোসিয় ও ল্যাপ্লাসের সূত্র সম্পর্কে জানব। বিজ্ঞানী ল্যাভোসিয়ে ও পিএস ল্যাপ্লাস 1780 খ্রিস্টাব্দে এই সূত্রটি প্রতিষ্ঠা করেন। সূত্রটি হলো, কোনো বিক্রিয়া একদিকে সংঘটনের সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটার সময় ওই একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তবে চিহ্ন বিপরীত হবে। তাহলে আমরা কি বলতে পারি? কোনো একটি পদার্থকে উহার উপাদান মৌল থেকে তৈরি করতে যে পরিমাণ শক্তি উৎপাদিত করে, আবার ওই পদার্থটি ভেঙে উহার উপাদানে পরিবর্তন করতে ঠিক একই পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়। উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস মিলে পানি তৈরি উৎপন্ন হয়। এখানে ΔH এর মান মাইনাস 285.85 কিলোজুল। আবার পানি ভেঙে যদি হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন করে, এর মানটা হচ্ছে ΔH
প্লাস 285.85 প্লাস। সুতরাং আমরা কি দেখতে পেলাম, ল্যাভোসিয়ার ও ল্যাপ্লাসের সূত্র হতে দেখা যায় যে তাপ রাসায়নিক সমীকরণকে বিপরীতভাবে লেখা যায় এবং তার সূত্রটিতে একটি উল্লেখযোগ্য ফল। এরপর আমরা জানবো হেসের সূত্র সম্পর্কে। হেসের সূত্রটি কি? 1840 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জে.এইচ. হেস তাপ রসায়নের একটি গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করেন। তার আবিষ্কৃত এই সূত্রটি হেসের তাপ সমষ্টির নিত্যতার সূত্র নামে পরিচিত। হেসের সূত্রটি হলো, যদি প্রারম্ভিক ও শেষ অবস্থা স্থির থাকে তবে কোনো রাসায়নিক বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন, মোট তাপ শক্তির পরিবর্তন সমান হবে। হেসের সূত্রের ব্যাখ্যা কি ব্যাখ্যা করতে পারি? দেখো, ধরি কোন বিক্রিয়া এ নিম্নলিখিত দুটি ধাপে বা পথে উৎপাদ দ্বিতে পরিণত হয়। এক নম্বর কি, এ থেকে ডি সরাসরি উৎপন্ন হলো। দুই নম্বর হচ্ছে এ থেকে প্রথমে বি, বি থেকে সি, সি থেকে ডি, তিন ধাপে সংঘটিত হচ্ছে। তাহলে তোমরা চিত্রটি খেয়াল করো, চিত্রটি থেকে বুঝতে পারবা প্রথমটিতে আমরা কি দেখতেছি, ডেল এইচ সমান ডেল এ ফরমেশন। দ্বিতীয়টিতে কি দেখতে পাচ্ছি, ডেল এইচ সমান হচ্ছে ডেল 2, ডেল 3, ডেল 4, অর্থাৎ ডেল এইচ সমান ডেল 2 সমান ডেল 3, ডেল 4। আমরা একটি উদাহরণের সাহায্যে উদাহরণ দিয়ে আমরা বিষয়টি অতি সহজে, যেমন কার্বন ও সালফার সরাসরি অক্সিজেন করে কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়, ধাপ 1। অপরদিকে কার্বনের সাথে সালফার বিক্রিয়া করে কার্বন ডাইসালফাইড ও তার পরবর্তীতে অক্সিজেনে পুড়ে কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড পরিণত হয়, ধাপ 3। এখন তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডেল এইচ সমান ডেল 2 প্লাস ডেল 3। এক নম্বর ধাপ কি? দেখো, কার্বন দুইটা সালফারের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইসালফাইড উৎপন্ন করে। দুই নম্বরে হচ্ছে কার্বন সালফাইড লিকুইড, এখানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। তিন নম্বরটি হচ্ছে সালফার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। চার নম্বর হচ্ছে কার্বন এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। উপরোক্ত চিত্র থেকে আমরা তুমি ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবা ডেল এইচ 1 সমান হচ্ছে 2 ডেল এইচ সালফার ডাইঅক্সাইড প্লাস 2 ডেল এইচ কার্বন ডাইঅক্সাইড, 2 গুণিতক মাইনাস 296.1 প্লাস মাইনাস 406.31 সমান সমান আমরা পেলাম মাইনাস 298.33 কিলোজুল পার মোল। আবার আমরা যদি ডেল 2 আর ডেল 3 যোগ করি আমরা পাই কি 128.1 মাইনাস 1126.36 কিলোজুল পার মোল। তাহলে এখানেও আসে কত, মাইনাস 998.3। তাহলে আমরা কি দেখতে পেলাম? তাহলে আমরা বুঝতে পারলাম ডেল এইচ 1 সমান হচ্ছে ডেল এইচ প্লাস ডেল 2। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো, এখানে হচ্ছে বিক্রিয়ায় এক ধাপে সংঘটিত হোক বা বহু ধাপ সংঘটিত হোক, এনথালপির মানের কোনো পরিবর্তন হয় না। এর থেকে আমরা সহজে প্রমাণ করতে পারলাম। তোমরা যে হেসের সূত্রে শিখলে জানলা, এই হেসের সূত্রের সাহায্যে আমরা কতগুলো প্রয়োগ আছে। এক নম্বর কি, হেসের সূত্রের সাহায্যে আমরা সহজে কি করতে পারি, প্রত্যক্ষভাবে নির্ণয় অযোগ্য বিক্রিয়া তাপ বা এনথালপি নির্ণয় করা যায়। দুই নম্বর কি, মন্থর বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপি নির্ণয় করা যায়। তিন নম্বর হচ্ছে গঠন তাপ বা গঠন এনথালপি নির্ণয় করা যায়। চার নম্বর হচ্ছে হেসের সূত্র ব্যবহার করে বিভিন্ন যৌগের ল্যাটিস এনথালপি, বন্ধন শক্তি, খাদ্যদ্রব্যের ক্যালোরি মান ইত্যাদি নির্ণয় করা যায়। এখন আমরা জানবো লাস্ট একটি বিষয়, সেটা হচ্ছে এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে কর্ণ হেবার চক্র না, বর্ণ হেবার সার্কেল। ইংলিশটা দেখলে তোমরা বুঝতে পারবা।
এটাই আমাদের এই অধ্যায়ে লাস্ট আলোচনা। তোমরা একটু ভালো দেখো, সরি আমি এখানে বর্ণহেবার চক্র লেখা আছে, ওটা হচ্ছে বর্ণহেবার সার্কেল। এখন আমরা বর্ণহেবার সার্কেল সম্পর্কে জানবো। ধাতু অধাতু সংযুক্ত হয়ে কঠিন কেলাস গঠন করলে কেলাস গঠনের বিভিন্ন পর্যায়ে শক্তির যে পরিবর্তন ঘটে তাদের বীজগণিত যোগফলকে ওই যৌগের ওই আয়নিক কেলাসের গঠন তাপ বলে। বিভিন্ন আয়নিক কেলাসের গঠন তাপ বিভিন্ন, এটি নির্ণয় করে কতগুলো নিয়ামকের উপর, যেগুলো হলো ঊর্ধ্বপাতন তাপ, আয়নীকরণ শক্তি, বিয়োজন শক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন যৌগের এডো শক্তি ইত্যাদি। এই সমস্যা শক্তির প্রকাশক রাশিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক একটি চক্রের মাধ্যমে প্রকাশ করা হয়। এই চক্রকে বলা হয় বর্ণহেবার চক্র। সুতরাং তাহলে তোমরা বুঝতে পারতেছে কি, বর্ণহেবার চক্র এমন একটি তাপগতীয় চক্র যা উপরে উল্লেখিত শক্তিগত রাশিগুলোর মধ্যে একটি সম্পর্ক প্রকাশ করে। নিচে আমরা সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। বর্ণহেবার চক্রে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন। এক নাম্বার কি হয়, কঠিন সোডিয়াম পরমাণুকে গ্যাসীয় সোডিয়াম অবস্থায় রূপান্তর। এই পদ্ধতিতে সোডিয়ামের কঠিন অবস্থা থেকে সোডিয়ামকে গ্যাসীয় অবস্থায় আনা হয়। এই পদ্ধতিকে উদ্ধপাতন এনথালপি বলে। সোডিয়ামের কঠিন অবস্থায় সোডিয়াম পরমাণুগুলো বেশ কাছাকাছি থাকে, কিন্তু গ্যাসীয় অবস্থায় সোডিয়াম বেশ দূরে থাকে। একমত সোডিয়ামকে কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় আনতে যে শক্তি শোষণের প্রয়োজন হয় তাকে উদ্ধপাতন শক্তি বা সাবলিমেশন শক্তি। এরূপ বিক্রিয়াটিকে তাপহারী বিক্রিয়া বলে। যেমন সোডিয়ামের মধ্যে এরূপ বিক্রিয়ায় 108.8 কিলোজুল তাপ শোষণ ঘটে। 2 নাম্বার, গ্যাসীয় সোডিয়াম হতে ইলেকট্রন অপসারণ। আমরা যে গ্যাসীয় সোডিয়াম করলাম, এর থেকে এখন কি করব, ইলেকট্রন অপসারণ করব। গ্যাসীয় সোডিয়াম পরমাণু হতে ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। এই প্রক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। সোডিয়াম আয়নীকরণের জন্য সোডিয়াম প্লাস আয়নীকরণ এনথালপি 495.8 কিলোজুল পার মোল। 3 নাম্বার, গ্যাসীয় ক্লোরিন অণুকে গ্যাসীয় ক্লোরিন পরমাণুতে রূপান্তর। ক্লোরিন অণুর সমযোজী বন্ধনকে ভেঙে ক্লোরিন পরমাণুতে পরিণত করতে শক্তি সরবরাহ করার প্রয়োজন হয়। এই ধাপে ক্লোরিন অণুর অর্ধেক মোট বিয়োজনের অর্ধেক শক্তি শোষণ করে গ্যাসীয় ক্লোরিনে পরিণত হয়। ক্লোরিন অণুর বিয়োজন শক্তি 242.7। এই বিক্রিয়ায় শক্তি শোষণ ঘটে বিধায় বিক্রিয়াটি তাপহারী। হাফ ক্লোরিন গ্যাস প্লাস বিয়োজন শক্তি সমান সমান কি পাই আমরা, 242.7 দিয়ে ভাগ করলে পাই আমরা 121.35। এখন এই গ্যাসীয় ক্লোরিন পরমাণু গ্যাসীয় ক্লোরাইড আয়নে পরিণতকরণ। কি করব আমরা, গ্যাসীয় ক্লোরিন পরমাণুকে গ্যাসীয় ক্লোরাইড আয়নে পরিণতকরণ। এই প্রক্রিয়ায় সোডিয়াম কর্তৃক বর্জিত ইলেকট্রনটি গ্যাসীয় ক্লোরিন গ্রহণ করে গ্যাসীয় ক্লোরাইড আয়নে পরিণত হয় এবং ক্লোরিন শক্তি ছেড়ে দেয়। এই বিমুক্ত শক্তি পরিমাণ 348.7 কেজি পার মোল। এটি একটি তাপোৎপাদক বিক্রিয়া। তাহলে কি হলো, ক্লোরাইড একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন গ্যাস একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো। ইলেকট্রন আসক্তি 348.7 কিলোজুল পার মোল। এখন 4 নাম্বারটা কি, 4 নাম্বার লাস্ট হচ্ছে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের সংযোজন এবং সোডিয়াম ক্লোরাইড গঠন, যৌগ গঠন। এখানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে আকর্ষণ দেখা যায়, ফলে শক্তির হ্রাস ঘটে। সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন সংযুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে শক্তি বিমুক্ত করে। এই শক্তিকে লেটে শক্তি বলে। সোডিয়াম ক্লোরাইডের শক্তি হচ্ছে 769.2 কিলোজুল পার মোল। সোডিয়াম প্লাস ক্লোরাইড,
তাহলে মোট শোষিত শক্তি 108.81 প্লাস 121.35 প্লাস 495.80 কিলোজুল পার মোল 725.96 কিলোজুল পার মোল। মোট বিমুক্ত শক্তি 348.769.2 কিলোজুল পার মোল সমান হচ্ছে 11,017.9 কিলোজুল পার মোল। এই তালিকা থেকে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, সোডিয়াম ক্লোরাইডের আয়নিক কেলাস তৈরি করতে কত লাগতেছে 1117.725.96 সমান 391.94 কিলোজুল পার মোল শক্তি বিমুক্ত হয়েছে। সুতরাং বলা যায় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড থেকে সোডিয়াম ক্লোরাইড প্রস্তুতিতে শক্তি বিমুক্ত হয় এবং এর মান হচ্ছে ঋণাত্মক এবং বিক্রিয়াটি একটি স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয়। এতক্ষণ আমরা ক্লাসের লাস্ট পর্যায়ে বসে গেছি। তাহলে আজকে আমরা মেইনলি কি পড়লাম, আমরা আজকে পড়লাম বিভিন্ন ভৌত রাসায়নিক বিক্রিয়ায় এনথালপি পরিবর্তন এবং আরো পড়লাম তাপ রসায়ন দুটি সূত্র, একটি হচ্ছে ল্যাভসিয়র ল্যাপ্লাসের সূত্র, আরেকটি হচ্ছে হেসের সূত্র এবং সর্বশেষে পড়লাম বর্ন হেবার চক্র। আমি তোমাদেরকে এই অধ্যায়ের কতগুলি মৌলিক বিষয় সম্পর্কে পড়ালাম। তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবা এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবা। আমাদের এই অধ্যায় রসায়নের শক্তি বিজ্ঞান এখানেই শেষ। এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ এবং আমি আবার বলি স্টে হোম, স্টে সেফ। তোমরা সবাই ভালো থাকবা। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখান থেকে শেষ করলাম।